বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠক, বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়েছে $37.5 বিলিয়ন, পেন্টাগনের জরুরি বরাদ্দের আবেদন। উত্তাল দিল্লি, আলোচনা বসতে চাইলে সরকারকে আমাদের কাছে আসতে হবে বললেন ককরোচ প্রধান। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলন এখন সরাসরি সংঘাতে রূপ নিয়েছে। একদিকে লক্ষাধিক শিক্ষার্থীর ক্ষোভ, অন্যদিকে সরকারের কঠোর অবস্থান। কেউ আগে থামতে রাজি নয়। যন্ত্রমন্ত্রে ৩২ দিন ধরে চলা এই অবস্থান কর্মসূচি এখন পুরো ভারতের রাজনৈতিক মনোযোগের কেন্দ্রবিন্দু। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। ২ মাস আগে গড়ে ওঠা ব্যঙ্গাত্মক সংগঠন ককরোচ জনতা পার্টি বা সিজেপি নেতৃত্বে চলছে এই আন্দোলন। সংগঠনের প্রতিষ্ঠাতা ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আলোচনা চাইলে সরকারকেই আগে এগিয়ে আসতে হবে। তার ভাষায়, সরকারের অহংকার এবার বন্ধ করতে হবে। ২ দিন আগে হাজার হাজার শিক্ষার্থী সংসদ অভিমুখে মিছিল করার চেষ্টা করেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের মুখে অনড় ছিলেন প্রতিবাদকারীরা। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা হল চিকিৎসা বিজ্ঞানের স্নাতক কোর্সে প্রবেশের একমাত্র পথ। প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেন। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, সরকার চাইলে নিরপেক্ষ কোনো স্থানে বা সরাসরি যন্তর-মন্তরে আলোচনায় বসতে রাজি তারা। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে এক চুলও সরবেন না তারা। অন্যদিকে সরকারি সূত্র জানিয়েছে, আলোচনায় আগ্রহ থাকলে আন্দোলনকারীদেরই উদ্যোগ নিতে হবে। আলোচনা নামে প্রতারণার অভিযোগ তুলেছেন অভিজিৎ দীপকে। তার দাবি, সোমবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাসভবনে প্রতিনিধি দলকে ৫ ঘণ্টা বসিয়ে রেখে কার্যত গৃহবন্দী করে রাখা হয়েছিল। তিনি বলেন, এক হাতে আলোচনার আমন্ত্রণ, অন্য হাতে শিক্ষার্থীদের উপর লাঠি। এটা কোনো সদিচ্ছার লক্ষণ নয়। জেপি নাড্ডা সোমবার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছিলেন, সরকার নেতৃত্ব দাবিগুলো নিয়ে আলোচনা করবে। কিন্তু সেই আশ্বাস পরদিনই ফাঁকা মনে হয়েছে আন্দোলনকারীদের কাছে। কেন্দ্র এখনও এই অভিযোগগুলোর কোনো জবাব দেননি। মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের এই কেলেঙ্কারি ভারতের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটকে সামনে এনেছে। কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ যে একটি পরীক্ষার উপর নির্ভর করছে, আর সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, এই দুয়ে মিলে আন্দোলন এখন শুধু পদত্যাগের দাবি নয়, পরিণত হয়েছে পুরো শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ৫ মাসেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছাড়িয়ে গেছে $37.5 বিলিয়ন। মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মধ্যবর্তী নির্বাচনের আগে অজনপ্রিয় এই যুদ্ধ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ জানান, $37.5 বিলিয়ন হিসেবে যুদ্ধের চলমান ব্যয়ের পাশাপাশি 30 সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যাশিত খরচও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, মার্চে রয়টার্সকে দেওয়া এক সূত্রের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম মাত্র 6 দিনেই খরচ হয়েছিল কমপক্ষে $11.3 বিলিয়ন। এই যুদ্ধ মার্কিন প্রতিরক্ষা বাজেটে মারাত্মক চাপ ফেলেছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন স্বীকার করেছেন, সেনা সদস্যদের বেতন পরিশোধ করা গেলেও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ সক্ষমতা বিনিয়োগ নিয়ে পেন্টাগন কঠিন পরিস্থিতিতে পড়তে পারে। হেগসেথ আরও জানান, জরুরি অর্থায়ন না পেলে সামরিক প্রশিক্ষণ কার্যক্রমও কমাতে হবে। গত মাসে ট্রাম্প কংগ্রেসের কাছে প্রায় $90 বিলিয়ন অতিরিক্ত বরাদ্দ চেয়েছিলেন, যার বেশিরভাগই ইরান সংঘাতের জন্য। পাশাপাশি ২০২৭ অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বাজেটেরও দাবি তুলেছেন হেগসেথ। তার ভাষায়, এই বরাদ্দ না দেওয়াটাই হবে আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি। মানবিক ক্ষয়ক্ষতির চিত্রও উদ্বেগজনক। এখন পর্যন্ত 18 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 430 জন আহত হয়েছেন। শুধু 7 জুলাই থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন 100 জন। তবে পেন্টাগন জানিয়েছে, তাদের 96%ই কর্তব্যে ফিরে গেছেন। কংগ্রেসে এই যুদ্ধ নিয়ে ক্ষোভ দিন দিন বাড়ছে। ডেমোক্রেটিক সিনেটর পার্টি মারে অভিযোগ করেছেন, ট্রাম্প বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়ে যুদ্ধাপরাধের ইঙ্গিত দিচ্ছেন। আরেক ডেমোক্রেটিক সিনেটর কাস্টেন গিলিব্রেন্ড বলেছেন, যুদ্ধ শেষ, আবার শেষ না, 2 সপ্তাহে শেষ হবে, আবার হবে না। এই দ্বিচারিতায় মানুষ ক্ষুব্ধ।
এই উত্তেজনার মাঝে ট্রাম্প আরও আগ্রাসী হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা, ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল, স্থলবাহিনী পাঠানো এবং পিকেক্স মাউন্টেন নামে পরিচিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় শিগগিরই হামলার ঘোষণা দিয়েছেন তিনি। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র নিউ ইয়র্ক পোস্টকে এই তথ্য জানিয়েছে। বিশ্বকাপ ফুটবলের আয়োজনকে ঘিরে গড়ে ওঠা এই দুই ক্ষমতাধর ব্যক্তির বন্ধুত্ব এখন নতুন মাত্রা পেয়েছে। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে। ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট মনে করেন ইনফান্তিনো বিশ্বজুড়ে সবার কাছে সম্মানিত এবং মানুষকে একত্রিত করার বিশেষ দক্ষতা তার রয়েছে। বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনি গুতেরেস আগামী ডিসেম্বরে পদ ছাড়বেন। সেই শূন্য পদেই ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প। 56 বছর বয়সী ইনফান্তিনো ইউএফার সাবেক মহাসচিব এবং সুইস নাগরিক। এই বছরের বিশ্বকাপ আংশিকভাবে যুক্তরাষ্ট্রে আয়োজিত হওয়ার সুবাদে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আরো গভীর হয়েছে। তবে তাদের পরিচয় অনেক আগের। 2018 সালে বিশ্বকাপ আয়োজনের দাবিতে ইনফান্তিনোকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। ইনফান্তিনো ট্রাম্পকে খুশি রাখতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নিয়েছেন। গত ডিসেম্বরে নোবেল পুরস্কার না পাওয়ার পর ট্রাম্পকে প্রথম ফিফা শান্তি পুরস্কার দেন তিনি। এছাড়া বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠানে ট্রাম্পকে তার নাম খোদাই করা সোনালী ট্রফি ও গলায় পরানোর পদকও দিয়েছিলেন। তবে এসব নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। বিশ্বকাপ চলাকালীন ট্রাম্পের হস্তক্ষেপে মার্কিন স্ট্রাইকার পোলারিন বালোগানের লাল কার্ড নিষেধাজ্ঞা বাতিল করে ফিফা, যা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়। এছাড়া গাজায় $7 বিলিয়ন ত্রাণ প্যাকেজের অংশ হিসেবে নতুন স্টেডিয়াম ও ফুটবল মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ইনফান্তিনো। ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোলি বলেছেন, শুধু ট্রাম্পের পক্ষেই এত প্রতিভাধর একটি ধারণা আসা সম্ভব। তার মতে জাতিসংঘে 193 সদস্য রাষ্ট্রের সঙ্গে কাজ করতে হয়, আর ফিফায় 200 এর বেশি সদস্য সামলানোর অভিজ্ঞতা ইনফান্তিনোর রয়েছে। তবে মহাসচিব হতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন এবং সাধারণ পরিষদের নিশ্চিতকরণ প্রয়োজন। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলেট ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও এই পদের প্রতিযোগী। উল্লেখযোগ্য বিষয় হলো ইনফান্তিনো নিজে এই পদ চান কিনা বা ট্রাম্প তার সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। এবার সবার জন্য এনআইডি নবায়ন বাধ্যতামূলক করছে নির্বাচন কমিশন। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। দেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ বিদ্যমান সংকট ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আজ সরাসরি প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতারা। বৈঠকে সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান সামগ্রিক পরিস্থিতি, বৈশ্বিক বাজারে রপ্তানি সম্ভাবনা এবং এই খাতের বিভিন্ন অন্তরায় ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে বিটিএমএ নেতারা দেশের অর্থনীতিকে বস্ত্রশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা এবং এই খাতের টেকসই উন্নয়নে সরকারের সক্রিয় সহযোগিতা চান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি আয় বৃদ্ধিতে বস্ত্রশিল্পের ভূমিকায় প্রশংসা করেন এবং এই খাতের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন। বস্ত্র খাতের বিদ্যমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানে 3 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশও দেন তিনি।
বৈঠকে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, সহসভাপতি শামীম ইসলাম, সাবেক সভাপতি এ মতিন চৌধুরী, সাবেক পরিচালক সৈয়দ এনায়েত কবির, ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, পরিচালক চৌধুরী মোহাম্মদ হানিফ সোয়েব, বাদশা মিয়া ছাড়াও আমানত শাহ গ্রুপের চেয়ারম্যান হেলাল মিয়া এবং মুন্নু ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক সামিউল ইসলাম উপস্থিত ছিলেন। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অন্তত স্নাতক পাস নিশ্চিত করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্টে বেঞ্চ গতকাল মঙ্গলবার এই রুল জারি করেন। একই সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থীদের যোগ্যতা নির্ধারণে ব্যর্থ ইউনিয়ন পরিষদ আইন 2009 এর 26 ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত। সুপ্রিম কোর্টের দুই আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মোহাম্মদ তানভীর আহমেদ খানের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল আসে। আগামী 4 সপ্তাহে এলজিআরডি আইন ও প্রধান নির্বাচন কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিট আবেদনকারী আইনজীবী কাজী ফেরদাউসুল বলেন, গ্রাম আদালত পরিচালনার মতো ক্ষমতা হয়েছে যে তিনি 3 লাখ টাকার মূল্যের মামলা পরিচালনা করতে পারেন, অথচ এই ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটকে আইনে স্নাতক ও বিজেএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হয়, যেখানে চেয়ারম্যান পদে কোনো শিক্ষাগত যোগ্যতাই নির্ধারিত নেই। এই অসামঞ্জস্য থেকে 26 ধারা চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। মেয়াদ 15 বছর পার হলে জাতীয় পরিচয়পত্র নবায়ন এখন থেকে সব নাগরিকের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। অনলাইন আবেদন ফর্মে কি কি তথ্য দিতে হবে তাও চূড়ান্ত করেছে সংস্থাটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গত মঙ্গলবার অনুষ্ঠিত 12তম কমিশন সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, নবায়নের সময় পরিবারের সব সদস্যদের এনআইডি তথ্য দিতে হবে আবেদনকারীকে। এনআইডি স্থানান্তরে ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য নির্ধারণ করা হয়েছে এবং 2 সেবার জন্যই আবেদন ফি ঠিক করে দিয়েছে কমিশন। একই সভায় প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্তও হয়েছে। আগে অনলাইনে তথ্য জমা দেওয়ার পর তদন্ত এবং পরে বায়োমেট্রিক, এই 2 ধাপে হতো নিবন্ধন। এখন থেকে তথ্য ও বায়োমেট্রিক একই সঙ্গে নেওয়ার পর তদন্ত করবে কমিশন, অর্থাৎ 2 স্তরের বদলে চলবে 1 স্তরে। এছাড়া ভোটার তথ্য সংগ্রহের বয়সসীমা আরও কমিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে সভায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার জেরে চাপে পড়া সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অবশেষে বহিষ্কার খড়গ নেমে এলো জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ওপর। আজ বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার বাসভবনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়, যেখানে সভাপতিত্ব করেন আমির শফিকুর রহমান। দলের গঠনতন্ত্রের 62 নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কারের কথা জানিয়ে বিবৃতি দেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে দ্রুত অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিতর্কের সূত্রপাত গত সোমবার রাতে, যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে গাজী নজরুলের একাধিক ব্যক্তিগত মুহূর্তের ভিডিও, যেখানে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিও প্রকাশের পরপরই জামায়াতের একাংশ নেতাকর্মী দাবি করেন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভুয়া ভিডিও। তবে মঙ্গলবার নিজের ফেসবুক পোস্টে গাজী নজরুল নিজেই স্বীকার করেন ভিডিওর ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম। প্রথম স্ত্রীর সম্মতিতে গত 17 জুন ঢাকায় পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। কাঠ মিস্ত্রি ছেলে হয়েও বিশ্বকাপ জয় করে দেখালেন পাও কুবার্সি। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর।
স্পেনের ছোট্ট এক গ্রামের কাঠ মিস্ত্রির ছেলে, বাবার শতবর্ষী কাঠের কারখানায় বড় হওয়া সেই কিশোরী আজ বিশ্ব ফুটবলের অন্যতম বড় নাম। 2026 ফিফা বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন মাত্র 19 বছর বয়সী পাও কুবার্সি। কাঠের গুঁড়ো থেকে বিশ্বজয়ের গল্প, বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্পেনের শান্ত গ্রাম এস্তানিউলের বাসিন্দা পাও কুবার্সি। মাত্র কয়েকশো মানুষের এই গ্রামেই রয়েছে তাদের পরিবারের 105 বছরের পুরনো কাঠের কারখানা ফুস্তেরিয়া কুবার্সি। 1905 সাল থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে কাঠের কাজ করে আসছে কুবার্সি পরিবার। বাবা রবার্ট কুবার্সিও চেয়েছিলেন ছেলে হয়তো একদিন তার পথই অনুসরণ করবে, কিন্তু সেই ছেলের ভাগ্যে লেখা ছিল বিশ্ব ফুটবলের মঞ্চ। বিশ্বজোড়া খ্যাতি পেলেও নিজের শিকড় ভুলে যাননি কুবার্সি। জাতীয় দল কিংবা বার্সেলোনার হয়ে দায়িত্ব শেষ করেই সুযোগ পেলেই ফিরে যান নিজের গ্রামে। বাবার কাঠের কারখানায় কাঠ বহন থেকে শুরু করে নানা কাজে হাত লাগান তিনি। কোটি টাকার তারকা খ্যাতির মাঝেও এই সাধারণ জীবনযাপনই তাকে আলাদা করে তুলেছে। মাত্র 11 বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেন কুবার্সি। অসাধারণ প্রতিভার কারণে দ্রুতই একাডেমির ধাপ পেরিয়ে মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক হয় তার। নিখুঁত ট্যাকল, ঠান্ডা মাথার ডিফেন্ডিং এবং খেলা পড়ার অসাধারণ ক্ষমতার কারণে অনেকেই তার মধ্যে কিংবদন্তি কার্লেস পুয়েলের ছায়া দেখতে শুরু করেন। 2024 সালের চ্যাম্পিয়ন্স লিগে মুখে 10টি সেলাই নিয়েও মাঠে নেমে তিনি নিজের লড়াকু মানসিকতার পরিচয় দেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে স্পেনকে স্বর্ণপদক জেতানোর পর 2026 সালে বিশ্বকাপে এসে আরো বড় সাফল্য পান কুবার্সি। পুরো টুর্নামেন্টে স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতে নেন বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও। কাঠের কারখানার সাধারণ এক কিশোর থেকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়ে ওঠার এই যাত্রা আজ অনেক তরুণের অনুপ্রেরণা। পাও কুবার্সি দেখিয়ে দিয়েছেন কঠোর পরিশ্রম, একাগ্রতা আর শিকড়ের প্রতি ভালোবাসা থাকলে স্বপ্ন পূরণে পারিবারিক পেশা কিংবা আর্থিক অবস্থান কোনো বাধা হয়ে দাঁড়ায় না। কাঠের গুঁড়ো থেকে বিশ্বকাপের সোনালী আলো। পাও কুবার্সি গল্প যেন মনে করিয়ে দেয় প্রতিভার জন্ম হয় সাধারণ মানুষেরই ঘরে, আর সেই প্রতিভাই একদিন জয় করে নেয় পুরো বিশ্ব। এটিভি ইউএসএ স্পোর্টস ডেস্ক। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। বিশ্বের সবচেয়ে বড় জনপ্রিয় ইউটিউব তারকা মিস্টার বিস্ট বিয়ে করেছেন তার দীর্ঘদিনের বাগদত্তা থিয়া বুইসেনকে। ধনকুবের রিচার্ড ব্রানসনের ব্যক্তিগত দ্বীপে অনুষ্ঠিত এই বিয়ের খবর নিজেই জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। আসল নাম জিমি ডোনাল্ডসন, তবে 50 কোটির বেশি সাবস্ক্রাইবার নিয়ে বিশ্বের শীর্ষ ইউটিউবার হিসেবে পরিচিত 28 বছর বয়সী এই কন্টেন্ট নির্মাতা ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জের নেকার আইল্যান্ডে বিয়ের আসর বসান। নিজের ইনস্টাগ্রাম পোস্টে সাদা পোশাকে বিয়ের দিনের ছবি সহ মিস্টার বিস্ট লেখেন তিনি তার মিসেস বিস্টকে খুঁজে পেয়েছেন এবং এটাই ছিল তার জীবনের সেরা দিন। 2024 সালের বড়দিনে থিয়া বুইসেনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ডসন। বিশাল অনলাইন স্টান্টের জন্য পরিচিত হলেও তিনি আগেই জানিয়েছিলেন প্রস্তাব ও বিয়ে দুটোই একান্ত ব্যক্তিগত ও ঘরোয়া পরিবেশে সারতে চান তিনি। বিয়ের অনুষ্ঠানে ফিতা লেসের লম্বা গাউনে দেখা যায় বুইসনকে, আর সাদা টাকসাইডও পরেছিলেন ডোনাল্ডসন। দিনের বিভিন্ন পর্বে একাধিকবার পোশাক বদলান বুইসেন, যার মধ্যে ছিল পালকের কার্যযুক্ত একটি ঝলমলে মিনি ড্রেস এবং সন্ধ্যায় শ্যাটিনের একটি অফ শোল্ডার লুক। মিস্টার বিস্ট মূলত পরিচিতি পেয়েছেন ভাইরাল ভিডিও ও বড় অঙ্কের অর্থ পুরস্কার নিয়ে চমকপ্রদ চ্যালেঞ্জ আয়োজনের জন্য। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ কুইড গেম থেকে অনুপ্রাণিত হয়ে প্রাইম ভিডিও রিয়েলিটি প্রতিযোগিতা বিস্ট গেমসও তৈরি করেছেন তিনি, যেখানে প্রতিযোগীরা লড়েন $50 লাখ পুরস্কারের জন্য।
তবে বিতর্কও কম নেই তার নামে। গত এপ্রিলে যৌন হয়রানি ও লিঙ্গ বৈষম্যের অভিযোগে তার প্রতিষ্ঠান বিস্ট ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে সাবেক এক কর্মী মামলা করেন। এছাড়া বেস্ট গেমসের প্রতিযোগীদের সঙ্গে আচরণ এবং তার ভাইরাল প্রতিযোগিতাগুলো পূর্ব পরিকল্পনা বলে অভিযোগ নিয়েও আইনি জটিলতায় পড়েছেন। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিটিএমএ নেতাদের সঙ্গে বৈঠক, বস্ত্রশিল্পের সংকট সমাধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ছাড়িয়েছে 37.5 বিলিয়ন ডলার, পেন্টাগনের জরুরি বরাদ্দের আবেদন। উত্তাল দিল্লি, আলোচনা বসতে চাইলে সরকারকে আমাদের কাছে আসতে হবে বললেন ককরোচ প্রধান। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।